যে ঘটনাটি লিপিবদ্ধ করিতেছি তাহা অতি সামান্য ঘটনা, কিন্তু আমার কাছে ইহা অসামান্য হইয়া আছে। আমার মোটরটি যেখানে খারাপ হইল সেখানে একদিকে জঙ্গল। ড্রাইভার মোটরের বনেট খুলিয়া অনেকক্ষণ ঝুঁকিয়া রহিল, খানিকক্ষণ কি খুটখাট করিল, তাহার পর বলিল, রাম বেগরান বিগড়েছে। গাড়ির নিচে ঢুকিয়া পড়িল, সেখানেও খানিকক্ষণ কি খুটখাট করিল, তাহার পর ধূলি ধূসরিত দেহে বাহির হইয়া আসিয়া মোটরকে সম্বোধন করিয়া বলিল, যতই বেগড়াও আমি তোমাকে শায়েস্তা করবই। যুগলের কাছ থেকে কোনো মোটরই আজ পর্যন্ত রেহাই পায়নি। যুগল শুধু ড্রাইভার নয়, মেকানিকও। মাসিক 200 টাকা বেতন দিয়া তাহাকে বহাল করিয়াছি। ইহার জন্য অনুতাপ করিতে হয় নাই। আমার পুরাতন অস্টিন গাড়িটিকে সে শায়েস্তা করিয়াই রাখিয়াছে। যুগলের ঝোলা কটা গোফ, ভুরুগুলিও ঝাঁকড়া, সামনের দিকে একটু ঝুঁকিয়া থাকে। এককালে নাকি মিলিটারিতে ছিল। মিলিটারি ধরনের খাকি রঙের পোশাক পরিতে ভালোবাসে। পায়ে একজোড়া শতজীর্ণ মিলিটারি বুট, খালি বুট, মোজা নাই। আমার দিকে ফিরিয়া বলিল, গাড়ি ঠিক হয়ে যাবে, তবে 3-4 ঘন্টা সময় লাগবে। আপনি ততক্ষণ একটু বেরিয়ে আসুন না, জঙ্গলের ওপারে একটা গ্রাম আছে। জিজ্ঞাসা করিলাম, তোমার যন্ত্রপাতি সব এনেছ তো? যুগল সামনের দিকে ঈষৎ ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল, মুখ তুলিয়া সবিস্ময়ে আমার দিকে চাহিল। ভাবটা, বলেন কি, যন্ত্রপাতি আনব না? বলিল, যুগল বাইরে বেরুবার আগে সব যন্ত্রপাতি, মায় ব্ল্যাক টেপ, তার, একটা পাউরুটি, 1 টিন জল, 1 টিন মোবিল নিয়ে তবে গাড়ি স্টার্ট করে। আমার সব ঠিক আছে, আপনি একটু ঘুরে ফিরে আসুন, ঘন্টা 3-4-এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। পিচের রাস্তা ধরিয়া কিছু দূর আগাইয়া গেলাম। তাহার পর অজানা জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িলাম। জঙ্গলে নানা রকম গাছ, নানা রকম লতা, চমৎকার ফুলও ফুটিয়া রহিয়াছে মাঝে মাঝে। আমি তাহাদের একটারও পরিচয় জানি না। কয়েক রকম পাখিও দেখিলাম। প্রায় সবাই আমার অপরিচিত, সবাই অনাত্মীয়। শালিক এবং কাক মাঝে মাঝে দেখা গেল, কিন্তু তাহারাও আমাকে আমল দিল না। কাছাকাছি আসিতেই উড়িয়া গেল। ঘড়িতে দেখিলাম 11টা বাজিয়াছে। রোদের তাত বাড়িতেছে। মনে হইল যেন অজানা, অচেনা, অপরিচিত একটা পরিবেশের ভিতর দিয়া হাঁটিয়া চলিয়াছি। চারিপাশে যাহারা আছে তাহারা আমার আত্মীয় নয়। তাহাদের আমি চিনি না, তাহারাও আমাকে চেনে না। গিরগিটিরা আমাকে দেখিয়া সরসর করিয়া ছুটিয়া পালাইল। কাঠবেড়ালিরা আমাকে দেখিয়া ঔৎসুক্যভাবে এমনভাবে আমার দিকে চাহিল, যাহার অর্থ, তুমি আবার কে? তাহার পর তরতর করিয়া উঠিয়া উঁচু ডালে উঠিয়া গেল। আমি যেন শত্রু। অনেকক্ষণ হাঁটিয়া বনটা পার হইলাম। মনে হইল যেন একটা রূপকথার অলীক দেশের ভিতর দিয়া চলিয়া আসিলাম, যে দেশের সহিত আমার বুদ্ধির এবং কল্পনার যোগ হয়তো আছে, কিন্তু অন্তরের যোগ নাই। এ বন আমার আত্মীয় নয়। বনের ঠিক ওপারেই দেখিলাম আর একটি পথ রহিয়াছে, পায়ে চলা পথ। পথের 2 ধারে দেখিলাম অনেক ধুতুরা গাছ, কনক ধুতুরা, অনেক ফুল ফুটিয়াছে। ধুতুরা ফুলের সহিত আমার অনেক মধুর স্মৃতি জড়িত হইয়া আছে। ছেলেবেলায় যখন গ্রামের বাড়িতে থাকিতাম, তখন ধুতুরা ফুলের সহিত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমাদের বাড়ির উঠানেই কয়েকটা ধুতুরা গাছ ছিল। মা ধুতুরা ফুল লইয়া শিব মন্দিরে পূজা দিতে যাইতেন। আমিও তাহার সঙ্গে যাইতাম। হঠাৎ মনে হইল মায়ের পুণ্য স্মৃতিই যেন ধুতুরা ফুলগুলিতে প্রস্ফুটিত হইয়াছে। মা অনেক দিন আগে চলিয়া গিয়াছেন। গ্রামের সে বাড়িও নাই। আমি ইউরোপ, আমেরিকা বহু স্থানে ঘুরিয়া এখন বিশ্ব মানব পর্যায়ে উন্নীত হইয়াছি। আমার বাঙালিত্ব অনেক দিন পূর্বে ঘুচিয়া গিয়াছে।
নিজের নিকট আত্মীয় স্বজন তেমন কেহ নাই। দূর সম্পর্কীয় যাহারা আছেন তাহাদের সহিত আত্মিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় নাই। তাহারা আমার কাছে মাঝে মাঝে আসেন বটে, কিন্তু আসেন স্বার্থ সিদ্ধির জন্য, আমার জন্য নহে। আমাকে তাহারা ভালোবাসেন না, ঈর্ষা করেন। এখনও বিবাহ করি নাই। ক্লাবে ক্লাবে, পার্টিতে পার্টিতে বন্ধনহীন যাযাবরের মতো ঘুরিয়া বেড়াই। আমার এক মাদ্রাজি বন্ধুপত্নীর নিমন্ত্রণে কলিকাতা যাইতেছিলাম। পথে মোটরটা খারাপ হইয়া গেল। আমার জীবনে এসব ঘটনা নতুন নহে। পথে পথেই জীবন কাটিতেছে। মাঝে মাঝে মোটরও বেগড়ায়। আজ যাহা ঘটিয়াছে তাহাতে অভিনবত্ব কিছু নাই। অভিনবত্বের মধ্যে দেখিতেছি পথের ধারে এই ধুতুরা ফুলগুলি দেখিয়া কেমন যেন সহসা অভিভূত হইয়া পড়িলাম। আমার মা, আমার গ্রামের বাড়ি, গ্রামের শিব ঠাকুর, আমার বাঙালিত্ব সব যেন এই ফুলগুলিকে কেন্দ্র করিয়া মূর্ত হইয়া উঠিল। একটা ধুতুরা গাছের কাছে বসিয়া পড়িলাম। পরনে হাফ প্যান্ট ছিল। বিশেষ অসুবিধা হইল না। বসিতে গিয়া অনুভব করিলাম আসিবার সময় বন্ধুকন্যার জন্য যে লজেন্স আনিয়াছিলাম সেগুলি হয়তো চার লাগিয়া গুঁড়া হইয়া যাইবে। সেগুলি প্যান্টের পকেট হইতে বাহির করিয়া কামিজের বুক পকেটে রাখিলাম। ধুতুরা ফুলগুলির নিকট আমি কি প্রত্যাশা করিয়াছিলাম জানি না, কিন্তু ফুলগুলির গায়ে হাত দিয়া কেমন যেন হতাশ হইয়া গেলাম। ইহারাও তো আমার সম্বন্ধে উদাসীন। বিশেষ কোনো আত্মীয়তার স্পর্শ তো প্রাণে সাড়া জাগাইল না। কয়েকটা খঞ্জন উড়িয়া আসিয়া আমার কাছেই বসিয়াছিল, কিন্তু আমাকে দেখিয়া সঙ্গে সঙ্গে উড়িয়া গেল, যেন তাহারা ভুল জায়গায় আসিয়া পড়িয়াছে। অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। তাহার পর উঠিয়া আবার হাঁটিতে লাগিলাম। খানিকক্ষণ পরেই সেই গ্রামটায় যখন পৌঁছিলাম তখন দ্বীপ প্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে। আজকাল কোনো গ্রামেরই আর সেকেলে গ্রাম্য ভাব নেই। সর্বত্র শহরের এবং আধুনিক সভ্যতার ছাপ পড়িয়াছে। প্রথমেই গ্রামে ঢুকিয়া একটি কোট প্যান্ট শার্ট পরা লোকের সহিত দেখা হইল। তাহার কাঁধে ট্রানজিস্টার, মুখে চুরুট। আমার দিকে তিনি একবার তীর্যক দৃষ্টিতে চাহিয়া দেখিলেন, একটি কথাও বলিলেন না। মনে হইল কোনো সাইকেল কোম্পানির লোক বোধ হয়, কারণ নিকটেই যে সাইকেলের দোকানটি ছিল সেখানেই তিনি গেলেন। তাহার পর একটি চায়ের দোকান দেখিতে পাইলাম। দোকানের নাম বল্লরী, কিন্তু দোকানটি অতিশয় নোংরা। ময়লা টেবিল, নড়বড়ের টিনের চেয়ার আর ময়লা কতকগুলি কাপ ডিশ। দোকানের সামনেই একটা কয়লার উনানে প্রকাণ্ড একটা কালো কেতলিতে জল ফুটিতেছে। চায়ের খরিদ্দার দুই চারিজন রহিয়াছে দেখিলাম, কিন্তু আমার প্রতি কাহারও মনোযোগ আকৃষ্ট হইল না। আমি যদি একটা সাপ বা নীলকণ্ঠ পাখি হইতাম তাহা হইলে হয়তো ইহারা হৈ হৈ করিয়া উঠিত, কিন্তু আমার মতো হাফ প্যান্ট হাফ শার্ট পরা লোক আজকাল মোটেই বিরল নয়। আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরেট, একথা জানিলেও তাহারা আমার প্রতি মনোযোগ দিত কিনা সন্দেহ, কারণ পথে ঘাটে আজকাল ডক্টরেটেরও ছড়াছড়ি। তাছাড়া ডক্টরেট কথাটার তাৎপর্যও অনেকে জানে না। এই নোংরা চায়ের দোকানে ঢুকিয়া আমারও এক কাপ চা খাইবার ইচ্ছা হইল, যদি চা খাইতে খাইতে কাহারও সহিত আলাপ হইয়া যায়। কিন্তু পকেটে হাত ঢুকাইয়া দেখিলাম আমার মানিব্যাগটি গাড়িতেই আমার সুটকেসের মধ্যে রহিয়া গিয়াছে। সুতরাং চায়ের দোকানে ঢোকা গেল না। আগাইয়া গেলাম। পথে অনেক লোকের সহিতই দেখা হইল, কিন্তু কেহই আমার সম্বন্ধে তাদৃশ ঔৎসুক্য প্রকাশ করিল না। হঠাৎ একটা কথা মনে পড়িল। বহুকাল আগে অ্যানথ্রোপোলজির একটা বইয়ে পড়িয়াছিলাম, প্রাগৈতিহাসিক যুগে একজন মানুষ আর একজন মানুষকে দেখিলে তাড়া করিয়া মারিতে যাইত। তাহার পর কত সহস্র বৎসর অতীত হইয়াছে, মানুষ এখন মানুষকে দেখিলে তাড়া করিয়া যায় না। একটা মেকি মুখোশে নিজেকে তাহারা ঢাকিয়া রাখিতে শিখিয়াছে।
কিন্তু তাহাদের চোখের দৃষ্টিতে বা হাবভাবে অধিকাংশ ক্ষেত্রেই এখনো বক্র বৈরীভাব সুস্পষ্ট। হাঁটিতে লাগিলাম। আরও অনেক লোকের সাক্ষাৎ পাইলাম। সকলেই নিজ নিজ কর্মে ব্যস্ত। রাস্তায় দাঁড়িয়া অনেকে আড্ডা দিতেছে। আমার প্রতি কেহই মনোযোগ দিবার প্রেরণা পাইল না। কিছু দূর আগাইয়া দেখিলাম এক জায়গায় খুব ভিড়। বাঁদর এবং ভালুক নাচ হইতেছে। হঠাৎ অনুভব করিলাম ক্ষুধা পাইয়াছে, প্রচণ্ড ক্ষুধা। ঘড়িতে দেখিলাম 1টা বাজিয়াছে। 2 ঘণ্টা হাঁটিয়াছি। ঠিক করিলাম কোথাও বিশ্রাম করিয়া আবার মোটরেই ফিরিয়া যাইব। কিন্তু কোথায় বিশ্রাম করি? হাঁটিতে হাঁটিতে গ্রামের বাহিরে আসিয়া পড়িয়াছিলাম। দূরে টিলার মতো একটা উঁচু জায়গা দেখা গেল। সেই দিকেই অগ্রসর হইলাম। কাছে গিয়া দেখিলাম টিলার ওধারে একটা গাছ রহিয়াছে। গাছের নিচে একটি 4-5 বছরের ছেলেও বসিয়া আছে। আমিও একটু দূরে গিয়া বসিলাম। মনে হইল গাছপালার অরণ্য এবং মানুষের অরণ্য দুই পার হইয়া আসিলাম। অপরিচিত আগন্তুকের প্রতি সবাই সমান উদাসীন। ঘাড় ফিরাইয়া ছেলেটির দিকে চাহিলাম। সেও আমার দিকে চাহিয়াছিল। চোখাচোখি হইতেই সে হাসিল। তাহার সে হাসিতে কি যে জাদু ছিল জানি না। আমার হতাশ বিষণ্ণ অন্তঃকরণ সহসা যেন সূর্য কিরণে উদ্ভাসিত হইয়া উঠিল। উঠিয়া তাহার নিকট গেলাম এবং তাহার পিঠে হাত বুলাইয়া সস্নেহে জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? মোটরু। এখানে একা বসে আছো কেন? আমার মা আমাকে এখানে বসিয়ে কাঠ কুড়োতে গেছে, এখনই আসবে। তোমাদের বাড়ি কোথা? কাছেই। ছ্যাঁকাছেনি ভাষায় হিন্দিতে কথা হইল। আমার মনে পড়িল আমার পকেটে কিছু লজেন্স আছে। বাহির করিয়া তাহাকে দিলাম। অল্পক্ষণের মধ্যেই বেশ ভাব জমিয়া গেল। তাহার বাড়ির সব খবর লইলাম। তাহার বাবা মজুরের কাজ করে। তাহার এক ছোট বোন আছে, কুসমি, অত্যন্ত বদমাস, মাকে খালি জ্বালায়। মা তাহাকে নানির কাছে রাখিয়া আসে। নানিকেও জ্বালাতন করে খুব। আমার খবরও তাহাকে বলিলাম। বলিলাম যে বড় রাস্তায় আমার মোটর খারাপ হইয়া গিয়াছে, মিস্ত্রি সেটা ঠিক করিতেছে। আমি বেড়াইতে বাহির হইয়াছিলাম। ইচ্ছা হইয়াছিল দোকানে ঢুকিয়া চা খাই, কিন্তু পয়সার থৈলিটি মোটরে ফেলিয়া আসিয়াছি, তাই কিছু খাওয়া হইল না। ছেলেটিকে সব লজেন্সগুলিই দিয়াছিলাম। সে তাহা হইতে একটা লজেন্স আমার দিকে তুলিয়া ধরিল। ভুখ লেগেছে? এটা তাহলে তুমি খাও। হাসিয়া বলিলাম, আমার খুব জোর ভুখ লেগেছে, পরে মোটরে গিয়ে আমি খাবো। ওটা তোমার বোন কুসমির জন্য রেখে দাও। একটু পরেই তাহার মা আসিয়া পড়িল। মাথায় এক বোঝা শুকনো ডাল, পরনে আধময়লা ছেঁড়া কাপড়, মাথার চুল রুক্ষ, চোখের দৃষ্টি কিন্তু সজীব এবং হাসি মাখা। মাথায় ঘোমটা নাই। ছেলেকে লইয়া সে চলিয়া গেল। ছেলেটি সোৎসাহে লজেন্স দেখাইয়া আমার সম্বন্ধেই সম্ভবত নানা কথা তাহার মাকে বলিতে লাগিল। ক্রমশ বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল তাহারা। আমার মনে হইল এতক্ষণ পরে একটি মাত্র আত্মীয় পাইয়াছিলাম, সেও চলিয়া গেল। খুব ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম। চুপ করিয়া আরও খানিকক্ষণ বসিয়া রহিলাম। চক্রবাল রেখায় খানিকটা সাদা স্তূপ মেঘ নানাভাবে নিজেকে ধীরে ধীরে প্রসারিত করিতেছিল। তাহারই লীলা বসিয়া বসিয়া দেখিতেছিলাম। এমন সময় পিছনের দিকে শব্দ হওয়াতে ঘাড় ফিরাইয়া দেখিলাম মোটরুর মা আবার ফিরিয়া আসিয়াছে। মোটরুর মায়ের হাতে একটা পিতলের থালা এবং এক ঘটি জল। থালাটি সে আমার সামনে নামাইয়া দিয়া কুণ্ঠিতভাবে ঘোমটা টানিয়া একপাশে দাঁড়াইয়া রহিল। মোটরু সোৎসাহে বলিল, খা বাবু, আমার মা আমার কাকাকে পাঠিয়েছে, সে তোমার মোটরকে খবর দিয়ে এখানে নিয়ে আসবে।
তুমি খেয়ে এখানেই বসে থাকো। থালায় 2খানি রুটি ছিল, মোটা রুটি, আর ছিল কিছু আলুর ভুজিয়া। আমি কি বলিব ভাবিয়া পাইলাম না। আমাদের সভ্য চোখে সহজে জল বাহির হয় না, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন মুচড়াইয়া মুচড়াইয়া উঠিতে লাগিল। ভারতবর্ষের অনেক শহরে বড় বড় সভায় ভারতবর্ষের আদর্শ সম্বন্ধে বক্তৃতা করিয়াছি, শুনিয়াছিও অনেক, কিন্তু সেদিন ওই নিরক্ষর কাঠকুড়ানির মধ্যে সে আদর্শকে যেন প্রত্যক্ষ করিয়াছিলাম। ঘটনাটি সামান্য, কিন্তু আমার নিকট আজও তাহা অসামান্য হইয়া আছে।